হ্যাঁ, উনি দীর্ঘদিন ধরে ভারতের প্রেসক্রিপশনে চলতেছে, এটা ক্লিয়ার এবং এটা সবার সামনে এক্সপোজ হয়ে গেছে। এবং গোয়েন্দা সংস্থাগুলো এবং বাংলাদেশের সিনিয়র মিলিটারি লিডারশিপ, সেনা কর্মকর্তারা, সেনাপ্রধান সহ যে এভরিওয়ান, সেনাবাহিনী পদত্যাগ করছেন জেনারেল ওয়াকার, কিন্তু কেন পদত্যাগ করছে এই বার্তা এখন আমরা জানতে পারিনি। কিন্তু সামনে জানবো বিস্তারিত যে সেনাবাহিনী দেশকে বাঁচানোর জন্য এত কিছু করলো, বৈষম্য বিরোধী আন্দোলনে যাদের সর্বোত্তম অবদান তারা নাকি দেশ ছেড়ে পালাবে। ভাষা দিয়ে চেনা যায় কি মানুষদের, এরকম বিস্তারিত জানবো আমরা স্ক্রিনে। তবে আর সবার আগে ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আসুন স্ক্রিনে। জেনারেল ওয়াকার যে পরিস্থিতির, এবং এই পরিস্থিতির জন্য জেনারেল ওয়াকার এককভাবে দায়ী। হ্যাঁ, উনি দীর্ঘদিন ধরে ভারতের প্রেসক্রিপশনে চলতেছে, এটা ক্লিয়ার এবং এটা সবার সামনে এক্সপোজ হয়ে গেছে। এবং জেনারেল ওয়াকারকে যদি না সরানো হয়, বাংলাদেশ যেখানে আছে ওখানেই থাকবে। উনার আন্ডারে যদি ইলেকশন হয়, সেই ইলেকশনটা একটা ভজগট টাইপ ইলেকশন হবে এবং শেখ হাসিনা দূর থেকে তখন বলবে যে মানে আন্তর্জাতিক মহলকে বলতে পারবে যে বাংলাদেশ অ্যাকচুয়ালি নির্বাচন এরকমই হয়। আমরা এবং সেনাপ্রধান যে জিনিসটা হাসনাত সাজিদ এদেরকে খাওয়ানোর চেষ্টা করছে সেটা হচ্ছে কম্প্রোমাইজ কি 111-এর পরে যেরকম কম্প্রোমাইজটা হয়েছিল। কম্প্রোমাইজ কি, যে তোমাদেরকে এত সিট দেওয়া হবে, তার মানে হচ্ছে আপনার জনগণ কিন্তু ভোট দিতে পারবেন না। যে 5ই আগস্টে যখন জেনারেল ওয়াকার এবং মেজর জেনারেল হামিদ, তারা দুজনই চেষ্টা করেছিল আসিফ নজরুল ওনাকে প্রধান উপদেষ্টা বানানোর জন্য, ছাত্রদের জন্য এটা ওনারা পারেনি। এবং এটাই সম্ভবত আল্লাহ বাংলাদেশকে সেভ করেছে। ওই সময়টায় আর্মির বিভিন্ন অর্গানাইজেশনে চাকরি করে তারা চোখ বন্ধ করে জেনারেল ওয়াকারে সাপোর্ট করতেছে। এই সাবজেক্ট নিয়েই দেখলাম রাজনৈতিক দলগুলা এক একজন এক এক ধরনের ব্যাখ্যা দিচ্ছে। কয়েকজন ফেসবুক বা ইউটিউবার অ্যাক্টিভিস্ট যাদের রোল হাসিনা পতন আন্দোলনে খুব নোটেবল ছিল, তারা দেখি এখন বলতেছে যে হাসনাত সার্জিস এরা নতুন দল গঠন করেছে। নতুন দল গঠন করার জন্য তার এখন অনেক সময় দরকার। এই সময় পাওয়ার জন্য সে এই ঘটনাটা বলেছে। অনেকে এটা বিশ্বাসও করতে পারছে না। এটা একটা অ্যাবসার্ড জিনিস। মোট কথা হচ্ছে, আমি মনে করি না হাসনাত বা আসিফ তাদের ওই স্ট্রেংথটা বা ওই জিনিসটা ওই লেভেলের সে একটা মিথ্যা কথা এরকম ন্যাশনাল পর্যায়ে থেকে বলতে পারবে। কিন্তু বোঝা উচিত ছিল যে ছাত্ররা কখনোই এই আওয়ামী লীগকে 15%টা মেনে নেবে না। উনি কোন সাহসে, আমি বলবো, কিভাবে উনি যেতে পারলো ছাত্রদের কাছে যে থিঙ্কিং যে এটা এক্সপোজ হবে না। ইটস সামথিং ভেরি আনইউজুয়াল। আমার কথা হচ্ছে, এখন উনি জেনারেল ওয়াকার যে পরিস্থিতির, এবং এই পরিস্থিতির জন্য জেনারেল ওয়াকার এককভাবে দায়ী। হ্যাঁ, উনি দীর্ঘদিন ধরে ভারতের প্রেসক্রিপশনে চলতেছে, এটা ক্লিয়ার এবং এটা সবার সামনে এক্সপোজ হয়ে গেছে। এবং আমার ধারণা এটা উনি আন্ডার প্রেশার করেছেন। সেম জিনিস আপনারা যদি মনে থাকে রাওয়াতে যে উনি যে একটা ভাষণ দিয়েছিলেন, উনি একটু উত্তেজিত অবস্থায় ছিলেন এবং ওটাও কিছু মনে হচ্ছে কেউ তাকে প্রেশার দিয়ে করিয়েছে। এই জিনিসটা মানে আমি জেনারেল ওয়াকারের পার্সপেক্টিভ যদি চিন্তা করি, যে আমি যদি জেনারেল ওয়াকারের পজিশনে থাকতাম, আমি একজন আওয়ামী লীগের মনোনীত সেনাপ্রধান এবং তাকে সার্ভ করতেছি, এই কাজটা কিন্তু আমি নিজে করতাম না। এই অফারটা দেওয়ার জন্য তার উচিত ছিল যে কোনো একটা থার্ড পার্টিকে দেওয়া, যে কোনো ক্রেডিবল পার্টি দেওয়া। তবে আমি এখন যেটা বুঝতে পারছি, উনি যেহেতু ভারত এবং ইয়ার কথা এমন ভাবে চলতেছেন, এবং কিছু কিছু জায়গায় হয়তো উনি কি বলে ব্ল্যাকমেইলও হতে পারেন। বাট কথা হচ্ছে, আমি অনেকবার বলছি, আপনি যদি ব্ল্যাকমেইল হয়েও যদি একটা প্রেস কনফারেন্স করেন যে এই হয়েছে, আমি ব্ল্যাকমেইল হয়েছে, এখন থেকে আর মানি না, আমি বাংলাদেশকে করবো, আপনি বলেন, পুরা বাংলাদেশ ইয়ার পিছনে থাকবে, বাংলাদেশ আপনার পিছনে থাকবে। কিন্তু আপনি ওই সুযোগ নেন নাই এবং আপনার কোনো সুযোগ নাই। বাট আমি এটুকু বলতে পারি যে জেনারেল ওয়াকারকে যদি না সরানো হয়, বাংলাদেশ যেখানে আছে ওখানেই থাকবে। উনার আন্ডারে যদি ইলেকশন হয়, সেই গোয়েন্দা সংস্থাগুলো এবং বাংলাদেশের সিনিয়র মিলিটারি লিডারশিপ, সেনা কর্মকর্তারা, সেনাপ্রধান সহ যে ভাষায় কথা বলতেছে, এটা দিল্লির ভাষা দেখতেছি। দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচিত সরকার না হলে সম্পর্ক উন্নয়ন হবে না, বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসবে না। দিল্লির 2014 সালে এটা মনে ছিল কিনা? সুজাতা রায়কে পাঠায়া এখানে এরশাদকে জোর করে বাধ্য করে সিএমএইচে ভর্তি করায়া তারপরে তাকে নির্বাচনে নেওয়া হয়েছে। 2018 সালে দিল্লির সেটা মনে ছিল কিনা? দিল্লির সেনাপ্রধান বলছে যে বাংলাদেশে নির্বাচিত সরকার আসলেই শুধুমাত্র সম্পর্ক উন্নয়ন হবে, স্থিতিশীলতা হবে। তাহলে এই যে দিল্লির আধিপত্যবাদের নেক্সাস তৈরি হয়েছে, যে যা দিল্লি বলছে, যা দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যা দিল্লির সেনাপ্রধান থেকে শুরু করে দিল্লির টোটাল আধিপত্যবাদ যে দালাল গোলামরা বলছে, বাংলাদেশের গোলামরাও তাই বলছে। আমাদের সেনা
যে সংগঠনগুলো আছে, আর্ম ফোর্সেসের সিনিয়র লিডারশিপ, আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের ডিপ স্টেট, আমাদের সকল সুশীলরা, তারাও এই কথা বলছে। এর মানে কি? রাজনৈতিক দলের নেতারাও বলছে যে আওয়ামী লীগকে কোনো না কোনো ফর্মে নির্বাচনে রাখতে হবে, রাজনীতিতে রাখতে হবে, এগুলো বলছে। তাহলে এই নেক্সাসের ব্যাপারে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের পক্ষে থাকাটাই হলো আজাদের লড়াই। 24-এর গণ অভ্যুত্থানের পক্ষে থাকা মানেই হচ্ছে 1400 শহীদের রক্তের সাথে বেইমানি না করা। 24-এর গণ অভ্যুত্থানের পক্ষে থাকা মানেই হচ্ছে যে আমার 24,000 যে ভাই বোনরা আহত হয়েছে, প্রতিবন্ধী হয়ে গেছে, 600 মানুষ চোখ হারিয়েছে, তাদের পাশে থাকা। অতএব সেই জায়গাতে দিল্লি এবং আওয়ামী লীগের যে নেক্সাস পলিটিক্স, সেই পলিটিক্সের কথা যারা যারা বলছেন, যেই সকল ফোর্সের লিডারশিপরা বলছেন, তারা বাংলাদেশের 24-এর রাজাকার এবং আলবদর। এই সকল ফোর্সের সিনিয়র লিডারশিপরা গত 16 বছর দালালি করছেন, হেন কোনো বাটপারি নাই, এই সকল ফেক জেনারেলরা করেন নাই। হাজার হাজার কোটি টাকা লুটপাট, এই লুটপাটের সাথে তারা জড়িত। এনএসআই এর এক জেনারেল চিফ ছিল লন্ডনে, 30 কোটি টাকা দিয়ে বাড়ি করছে, ওর বাপের টাকা এগুলো। ডিজিএফআই আর এক চিফ ছিল, সে আমেরিকাতে কয়েক হাজার কোটি টাকা দিয়ে খামার বাড়ি করছে, কার বাপের টাকা এগুলো? বাংলাদেশের জনগণের টাকা, মানি লন্ডারিং এর টাকা এগুলো। অতএব সেই জায়গাতে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে, প্লিজ গেট আউট অফ পলিটিক্স, ইটস নাথিং ইউর বিজনেস। ডিজিএফআই, এনএসআই, আর্ম ফোর্সেসকে বলছি, পলিটিক্স ইজ নট ইউর বিজনেস। ট্যাক্সের টাকায় দিয়ে আপনাদেরকে পোষা হয়, জনগণের সার্ভিসে আপনারা জান কোরবান করবেন এটার জন্য, নাথিং এলস। এর মানে এটা বলছে না যে বাংলাদেশ আর্ম ফোর্সেসের সকল অফিসার জওয়ানরা এই অভিযোগে অভিযুক্ত। যারা জুনিয়র লেভেলের কমান্ডিং অফিসার্স আছেন, সিপাহীরা আছেন, জওয়ানরা আছেন, তারাই গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি। ক্রিমিনাল হচ্ছে কর্নেল থেকে আবাফ, যারা আওয়ামী লীগের আমলে 5 আটা গোলামি করে বাংলাদেশকে দিল্লির কাছে দাসখত রেখে প্রমোশন পাইছেন, পদ পাইছেন, পদায়ন হয়েছে। আমরা বহু জেনারেলের খবর জানি, বহু অ্যাডমিরালদের খবর জানি, বহু মার্শাল ফার্শালদের খবর জানি, যারা দিল্লিতে গিয়ে দাসখত দিয়ে আইসা এখানে সেনাপ্রধান হয়েছেন, এখানে বিমান বাহিনীর প্রধান হয়েছেন, এখানে নৌবাহিনীর প্রধান হয়েছেন। এইসব গল্প আমরা জানি। ডিজিএফআই, এনএসআই এর গুন্ডামি, বদমাইশি, এগুলো আমরা দেখে আসছি গত 16 বছর থেকে। আল্লাহর ওয়াস্তে দেশটাকে এই পাকিস্তান, টার্কি, ইজিপ্টের মতো করে নষ্ট করে দিয়েন না, ধ্বংস করে দিয়েন না। বাংলাদেশ একটা নতুন আকাঙ্ক্ষার মধ্য দিয়ে আসছে, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে দায়িত্ব পালন করবেন, নাথিং মোর অর লেস অফ ইট। অতএব সেই জায়গায় আমার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান হচ্ছে, প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে দায়িত্ব পালন করেন। দেশের যারা সিপাহী আছেন, জুনিয়র অফিসার, কমান্ডিং অফিসার আছেন, বাংলাদেশের লাল সবুজের পতাকার পক্ষে আপনারা যেভাবে জুলাই আগস্টে অনেকে দাঁড়িয়েছেন, এভাবে আপনারা এখনও দাঁড়ানো থাকবেন। বাংলাদেশের সিনিয়র অফিসাররা বাংলাদেশকে বিক্রি করে দেবে, লাল সবুজের পতাকার সাথে দালালি করবে, বেইমানি করবে। আওয়ামী লীগের শত শত হাজার হাজার লোকদেরকে বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়ে সেফ প্যাসেজ দিচ্ছে, এক্সিট করায় দিচ্ছে, এখনও পলাতক অবস্থায় তাদেরকে শেল্টার দিচ্ছে। বিভিন্ন সিনিয়র ক্রিমিনাল অফিসারদেরকে তারা ভারতে এখানে সেখানে পাস দিয়েছে, তারা পার হয়ে যাওয়ার পালানোর সুযোগ করে দিয়েছে। এগুলো গণ অভ্যুত্থানের সাথে যায় না। তাই হাসনাতের ব্যাপারে যে ঘটনাটা ঘটেছে, এটা খুবই অন্যায় হয়েছে। আইএসপিআর স্টেটমেন্ট দিয়ে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এই বাংলাদেশ গণ অভ্যুত্থানের বাংলাদেশ না। গত জুন, জুলাই, আগস্টে যে অভ্যুত্থান হয়েছে, সে অভ্যুত্থানের বাংলাদেশ না। দয়া করে রাজনীতিতে মাথা গলাবেন না, নাক গলাবেন না। দিস ইজ নট ইউর বিজনেস। তৃতীয় কথা হচ্ছে, জুনিয়র অফিসাররা যদি কেউ পলিটিক্স করে, সিপাহীরা যদি পলিটিক্স করে, তাহলে আপনারা কি করেন? আপনারা ডিসমিস করে দেন না? হাজার হাজার জওয়ানদেরকে, অফিসারদেরকে আপনারা গত 16 বছর ধরে আওয়ামী লীগের আমলে ডিএনএ টেস্ট করছেন না, যে আওয়ামী লীগের ভাইরাস আছে কিনা রক্তে? যার রক্তের ভিতরে আওয়ামী লীগের ভাইরাস পাওয়া যায় না, তাদের সবাইকে তো আপনারা বাই করে দিচ্ছেন, বহিষ্কার করছেন, পিএনজি করে দিচ্ছেন, তাদেরকে স্যাক করছেন, ডিসমিস করছেন, পেনশন দেন নাই, বোনাস দেন নাই, হাউজিং ফ্যাসিলিটি দেন না, চিকিৎসা ফ্যাসিলিটি দেন না। হাজার হাজার অফিসাররা এরকম আছে, জওয়ানরা, যাদের জন্য আমরাও লড়াই করছি, যাদের জন্য মজলুম এই অফিসার এবং জওয়ানদের জন্য আমরাও কথা বলছি। কই, তাদেরকে তো আপনারা রাজনীতি করতে দেন নাই, তাহলে আপনারা কেন রাজনীতি করছেন, নাক গলাচ্ছেন এখানে? এই নাক গলানো বন্ধ করেন। এগুলো দেখে মনে হচ্ছে যে আপনারা আজাদিকে ভালোবাসেন না, আপনারা বাংলাদেশকে বিক্রি করতে ভালোবাসেন। গত 16 বছর ধরে এই ধরনের ফেক জেনারেলরা যারা আছে, কর্নেল থেকে অ্যাবাভ, এরকম বিশাল অংশ হচ্ছে বাংলাদেশ বিক্রির সাথে জড়িত ছিল। ভালো অফিসার যারা আছেন, আপনাদের প্রতি স্যালুট। কিন্তু এগুলো বন্ধ হওয়া দরকার। পাকিস্তানের এক্সপিরিয়েন্স থেকে শেখেন, টার্কির এক্সপিরিয়েন্স থেকে শেখেন, মিশরের এক্সপিরিয়েন্স থেকে শেখেন। এগুলো একটা দেশের জন্য কল্যাণকর হয় না। আল্লাহর রাস্তায় এখান থেকে বেরিয়ে আসেন। ফোর্থ কথা হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসনের রাজনীতির আগে এইটা ডিল করতে হবে যে কালেকটিভলি অ্যাজ এ নেশন অ্যান্ড কান্ট্রি আমরা আওয়ামী লীগ প্রশ্ন কিভাবে ডিল করব। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলীয় এই যে দিল্লির আধিপত্যবাদী শক্তি আছে বাংলাদেশে, যারা বাংলাদেশকে কুরে কুরে বারবার বিক্রি করেছে, অস্থির করেছে, অস্থিতিশীল করেছে, তাদের ব্যাপারে আমাদের একটা ঐক্যমতের সিদ্ধান্ত হতে হবে। সেটার জন্য আমি বারবার বলেছি, একটা গণ তদন্ত কমিশন করেন, আওয়ামী লীগ প্রশ্নে মতামত নেন, প্রয়োজনে রেফারেন্ডাম হোক, ঐক্যমতের কমিশনের সাথে মিটিং হতে পারে। প্রধান উপদেষ্টা কোনো অংশীজনের সাথে কথা না বলে আওয়ামী লীগকে এভাবে মাফ করে দেওয়া, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা বলা, মন্তব্য করাটা অযাচিত মনে হয়েছে এবং আমরা এটা প্রত্যাখ্যান করছি। এটা কোনোভাবেই আমাদের গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির বক্তব্য না। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, জাতীয় নিরাপত্তার হুমকি।
জাতীয় নিরাপত্তার হুমকি এমন কোনো সংগঠন এনটিটিকে কোনো রাষ্ট্র তাকে স্পেস দেয় না, পৃথিবীতে কখনো দেয় না। অতএব সেই জায়গাতে বাংলাদেশের বিদেশ নীতি, প্রতিরক্ষা নীতি নতুন করে ডিভাইস করতে হবে। এর মানে এটা বলছি না যে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। আমরা চাচ্ছি গণতদন্ত কমিশনের মাধ্যমে মতামত নেন, ঐক্যমত কমিশনের মাধ্যমে মতামত নেন, প্রয়োজনে রেফারেন্ডাম করেন, জুডিশিয়াল প্রসেসকে ইনভলভ করে আওয়ামী লীগ প্রশ্নে রিজলভ করতে হবে। তার আগে, বিচার হওয়ার আগে, এই প্রশ্ন রিজলভ করবার আগে আওয়ামী লীগকে রাজনীতিতে এবং নির্বাচনে পুনর্বাসন করবার কোনো চেষ্টা হচ্ছে 24-এর আলবদরি চেষ্টা। যারা 24-এর আলবদর আর 24-এর রাজাকার হবেন তারা বাংলাদেশে নাই হয়ে যাবেন আগামী দিনে। বাংলাদেশের জনতার, তরুণ প্রজন্মের, গ্রামে গঞ্জের দেশপ্রেমিক মানুষের মনস্তত্ত্ব তারা ধরতে পারছেন না। অতএব সেই জায়গায় আমার আহ্বান হচ্ছে, ইতিহাস থেকে শিক্ষা নেন। আওয়ামী লীগকে পুনর্বাসন যারা করেছে তাদেরকে চরম মূল্য দিতে হয়েছে ইতিহাসে। বিএনপি প্রথম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার উদারতার অংশ হিসাবে উনি আওয়ামী লীগকে রাজনীতি করতে ভিডিওটি দিয়েছেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনার একটা কমেন্টে আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহ করে দেয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।